আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো চ্যাপ্টার 8, দ্যাট ইজ ডিফামেশন। ওকে, ডিফামেশন হলো অ্যাকচুয়ালি বাংলায় যেটাকে আমরা বলি মানহানি। ঠিক আছে, ডিফামেশন কথাটার মানে হলো টু হার্ম দ্য রেপুটেশন অফ সামওয়ান। কোনো ব্যক্তির রেপুটেশনটাকে নষ্ট করাকে আমরা কি বলছি? ডিফামেশন। তার রেপুটেশন কিভাবে নষ্ট হতে পারে? কিভাবে হতে পারে? কিভাবে? তাহলে আরে ওটাই তো, কিভাবে তাহলে রেপুটেশন নষ্ট হতে পারে? তাহলে বাই ওয়ে অফ ইউজিং অফ, মানে বাই ওয়ে অফ ইউজিং ওয়ার্ডস, কিছু কথা বলে তার রেপুটেশন নষ্ট করা যেতে পারে। ওরালি হতে পারে, বা আমি ধর একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউতে করতে পারি সেটা, বা আমি ধর নিউজ পেপারে কোনো একটা আর্টিকেল লিখলাম যেখানে তার বিরুদ্ধে কোনো খারাপ কথা লিখলাম, সেটা হতে পারে। বা আমি একটা বই লিখলাম ধর অটোবায়োগ্রাফি, সেখানে আমার জীবনের জড়িত কিছু মানুষের সম্পর্কে খারাপ কথা লিখলাম, তাও হতে পারে। তাহলে ডিফামেশন মানে হলো কারো রেপুটেশনকে নষ্ট করা। তাহলে সেটা বাই ওয়ে অফ ইউজিং ওয়ার্ডস হতে পারে, যে শব্দের মাধ্যমে হতে পারে, আর কন্ডাক্টের মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে। এই ধর আমি তাকে থাপ্পড় মারলাম সবার সামনে, তাই না? বা তার সঙ্গে এমন কোনো একটা অ্যাক্ট করলাম যেটা ইমমরাল, অ্যান্ড যেটার কারণে তার সম্মানটা নষ্ট হলো। হলো? বুঝা গেল? ওকে, সো এই ডিফামেশনের তাহলে মিনিং লেখ, টু হার্ম দ্য রেপুটেশন অফ সামওয়ান। টু হার্ম দ্য রেপুটেশন অফ সামওয়ান। এটা ক্লাস হয়েছিল মনে আছে। ক্লিয়ার? ওকে, সো এই যে ডিফামেশনটা হচ্ছে, এটা হওয়ার জন্য কিছু এসেনশিয়াল এলিমেন্ট দরকার। তাহলে প্রত্যেকটা টর্টের যখন আমরা এক একটা টাইপ অফ টর্ট পড়বো না, যেমন আগের দিন আমরা অ্যাসল্ট, ব্যাটারি অ্যান্ড ফলস ইমপ্রিজনমেন্ট পড়লাম, প্রত্যেকটারই একটা করে এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট ছিল, যে কি হলে আমরা এটাকে ব্যাটারি বলবো, বা কি হলে এটাকে আমরা ফলস ইমপ্রিজনমেন্ট বলবো। সেরকমই এখানেও কিছু এসেনশিয়াল আছে, ডিফামেশন হতে গেলে কি কি লাগবে। তো ফার্স্ট, যে স্টেটমেন্টটা দিয়ে ডিফামেশন হচ্ছে, বলা হচ্ছে, তোরা হেডিং করে নে এসেনশিয়াল। ফার্স্ট এসেনশিয়াল কি? সেই স্টেটমেন্টটা ডিফামেটারি হতে হবে। দ্য স্টেটমেন্ট মাস্ট বি ডিফামেটারি। দ্য স্টেটমেন্ট মাস্ট বি ডিফামেটারি। ডিএমএ, সরি, DEFAMATORY। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্টটা কেন ডিফামেটারি এরকম কথাটা লিখলো ফার্স্ট এসেনশিয়ালে? মানে আমি এমন একটা কথা বললাম যেটা তোর খারাপ লাগতে পারে, বাট স্টেটমেন্টটা ডিফামেটারি ছিলই না, তাহলে কিন্তু ডিফামেশন হবে না। তার মানে এই যে স্টেটমেন্টটা আমি করছি, সেটা অবশ্যই তোর রেপুটেশনকে নষ্ট করার মতো হতে যাবে। ওকে, সেকেন্ড থিং যেটা, সেটা হলো, নোট কর, দ্য সেইড স্টেটমেন্ট, ইট ইজ ভেরি এসেনশিয়াল, দ্য সেকেন্ড পয়েন্ট, দ্য সেইড স্টেটমেন্ট মাস্ট রেফার টু দ্য প্লেন্টিভ। The said statement must refer to the plaintiff. তাহলে এই যে স্টেটমেন্টটা, সেটা প্লেন্টিভকে রেফার করে বলা হতে হবে, ইট ইজ ম্যান্ডেটরি। তার মানে আমি যদি বলি যে সব পলিটিশিয়ানরাই চোর, দিস স্টেটমেন্ট ইজ নট, মানে ইট ইজ নট আ ডিফামেশন। কেন? কারণ আমি স্পেসিফিক কোনো পলিটিশিয়ানকে উদ্দেশ্য করে বলছি না। অনেকে বলতে পারে দেখ সব লয়াররাই ফ্রড করে, এই কথাটা বলতে পারে, বা সব ডাক্তাররাই টাকা ছাড়া কিছু বোঝে না, এই কথাগুলো আমরা বলে রাখি থাকি, কিন্তু এগুলো কিন্তু ডিফামেশন নয়, কারণ এখানে স্পেসিফিক কোনো ডাক্তার বা স্পেসিফিক কোনো লয়ার বা পার্সনকে ইনক্লুড করা হচ্ছে না। তাহলে নাম্বার ওয়ান, স্টেটমেন্টটা ডিফামেটরি হতে হবে, অ্যান্ড সেকেন্ড, সেটা স্পেসিফিক প্লেন্টিভকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল, এমনটা হতে হবে। Okay, next, third, the essential is the statement must be published. The statement must be published.
যে স্টেটমেন্টটা তার মানে করা হয়েছিল, দেওয়া হয়েছিল, সেই স্টেটমেন্টটাকে কি করা হতে হবে, কি করতে হবে, পাবলিশ হতে হবে। তার মানে ধর আমি একটা লোককে খারাপ একটা কথা বললাম, বললাম একটা লোককে, যেটা তার রেপুটেশনকে নষ্ট করতে পারে এরকমই একটা কথা, তাকে হোয়াটসঅ্যাপে লিখলাম যে আপনি তো ভাই ঘুষ খান, বলে তাকে একটা মেসেজ করলাম। এটা কি ডিফামেশন হবে? 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 আমি ওই লোকটাকে পার্সোনালি একটা মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে যে আপনি তো ভাই একটা জোচ্চোর লোক, মিথ্যা কথা বলেন, জঘন্য একটা ক্যারেক্টারের লোক আপনি। তাহলে এটা হবে? বা একটা কোনো মহিলাকে মেসেজ করলাম আপনি তো প্রস্টিটিউট, তাহলে এটা কি ডিফামেশন? হ্যাঁ, না, কেন না? এক্স্যাক্টলি। তো যেহেতু এটা পার্সোনালি মেসেজটা করা হচ্ছে, এটা কিন্তু ডিফামেশন নয়, কে জানলো? আমি আর ওই লোকটা ছাড়া, তাই না? এইবার সেই তাকে যদি আমি আমি হোয়াটসঅ্যাপে ওকে পার্সোনালি মেসেজ না করে আমি স্ট্যাটাস দিতাম যে ওই লোকটা তো অমুক বলে একটা খারাপ কথা লিখে, তখন কিন্তু সেটা ডিফামেশন হবে, কারণ সেটা পাবলিশ হচ্ছে। তার মানে ডিফামেশন হতে গেলে যা, মানে একজন তো প্লেনটিভ, একজন ডিফেন্ডেন্ট। প্লেনটিভ কে? যার রেপুটেশন নষ্ট হচ্ছে। আর যে করছে সে ডিফেন্ডেন্ট। তাহলে এদের দুজন ছাড়া থার্ড পার্টি একজন একজন হলেও তাকে জানতে হবে সেটা, তাহলেই আমরা বলবো ইট ইজ পাবলিশড, তখনই ডিফামেশনটা হতে পারে, আদারওয়াইজ হবে না। এবার এইখানে খুব সুন্দর সুন্দর কতগুলো মানে ইলাস্ট্রেশন বা এক্সাম্পল আমরা বলতে পারি এই পাবলিশড পয়েন্টের মধ্যে। সেটা ধর একটা এরকম যে আমি জানি যে তুই তামিল ল্যাঙ্গুয়েজ পড়তে পারিস না, কিন্তু তোর রুমমেট সে তামিল ল্যাঙ্গুয়েজ পড়তে পারে। তো আমি তোকে একটা লেটার লিখে পাঠালাম যেখানে তোর সম্পর্কে খারাপ কথা লেখা আছে এবং তামিলে, এবং তুই কি করলি, তোর বন্ধুকে দিয়ে সেটা পড়ালি। তাহলে এটাকে কি ডিফামেশন বলা যেতে পারে? হ্যাঁ, পাবলিশ হলো। ব্যাপারটা বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো পার্সোনাল চিঠিতে যখন আমি কিছু লিখে পাঠাচ্ছি এটা জেনে যে এটা ওর পক্ষে পড়া সম্ভব না, ও কারোর হেল্প নিয়ে পড়বে, তখন কিন্তু সেটা ডিফামেশন হতে পারে। ওকে, ওকে। এন্ড এখানে আরেকটা পয়েন্ট তোরা নোট করতে পারিস, সেটা হলো দ্য স্টেটমেন্ট মাস্ট বি আন্ডারস্টুড, দ্য স্টেটমেন্ট মাস্ট বি আন্ডারস্টুড বাই রাইট থিঙ্কিং and reasonable minded person. Right thinking or reasonable minded person as referring to the plaintiff. এটা অ্যাকচুয়ালি ওই সেকেন্ড পয়েন্টেরই একটা ভাগ। সেকেন্ড পয়েন্ট, as referring to the plaintiff. প্লেনটিভ, তার মানে এই যে স্টেটমেন্ট 2 নম্বর পয়েন্টে কি লিখলি, যে স্টেটমেন্টটা প্লেনটিভকে রেফার করেই বলতে হবে। অ্যান্ড এটার সঙ্গে এটা তুই অ্যাড করতে পারিস যে ওই যে স্টেটমেন্টটা যেটা প্লেনটিভকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সেটা সেই লোকরাই বুঝেছে। মানে ধর আমি যে প্লেনটিভকে উদ্দেশ্য করে বললাম সেটা কেউ বুঝলোই না, প্লেনটিভ বুঝলো, কিন্তু মানে ধর আজকে আমি তোদের মধ্যে কাউকে দেখেছি কোনো একটা জায়গায় ঘুরতে যেতে যেখানে তোর যাওয়া উচিত না, আমি পড়াতে পড়াতে চট করে বলে দিলাম হ্যাঁ তোদের মধ্যে তো অনেকেই ওরকম জায়গায় ঘুরতে যাস। তোরা বুঝতে পারলি, যে গেছে সে বুঝতে পারলো হ্যাঁ স্যার তো আমাকেই বলছে, কিন্তু বাকিরা বুঝলো না, তাহলে কিন্তু এটা ডিফামেশন হবে না। বুঝতে পারছিস? তো এখানে মেইন ব্যাপারটা এটাই বলতে চাইছি যে স্টেটমেন্ট যেটা আর কি বললো সেটা, ধর একজনের সামনে আমি বললাম, সে তার বয়স হচ্ছে 3 বছর বয়স, একটা বাচ্চার সামনে আমি একজনকে একটা খারাপ কথা বললাম, সেটাও কিন্তু ডিফামেশন হবে না, কারণ বাচ্চাটা তো বোঝেই না। হ্যাঁ, ওটাই এখানে বলা হলো যে সেইটা বুঝতে হবে যে রিজনেবল মাইন্ডেড পার্সনের দ্বারা
যে হ্যাঁ ওটা প্লেন্টিভকে রেফার করেই করা হয়েছে, তাহলেও সেটা ডিফামেশন হতে পারে। যেমন রাহুল গান্ধীর আর নরেন্দ্র মোদীর একটা কেস আছে, যেখানে রাহুল গান্ধী মোদী, হ্যাঁ রাহুল গান্ধী হচ্ছে মোদীকে নিয়ে কিছু কথা বলেছিল। সো কি বলছিলাম? হ্যাঁ তাহলে এটা গেল হচ্ছে ডিফামেশনের এসেনশিয়াল। এবার তাহলে এটা হচ্ছে মেইন, এই কটা এসেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি ডিফামেশন হতে গেলে। দিস আর দ্য মেইন এসেনশিয়াল। ওকে, জানুয়ারি। আচ্ছা, ক্লিয়ার? সো এইবার আমরা পড়বো টাইপস অফ ডিফামেশন। নেক্সট হেডিং কর টাইপস অফ ডিফামেশন। তাহলে দেয়ার আর টু টাইপস অফ ডিফামেশন। এক পাশে লেখ লাইবেল, LIBEL, LIBEL, আর এক পাশে স্ল্যান্ডার, স্ল্যান্ডার, SLANDER। ডিফামেশন এক পাশে লেখ লাইবেল, LIBEL, আর এক পাশে লেখ স্ল্যান্ডার, SLANDER, স্ল্যান্ডার। এবার লাইবেল মানে হলো এটা হচ্ছে পার্মানেন্ট ফর্ম, মানে যেটা হচ্ছে টেম্পোরারি না, পার্মানেন্ট ফর্ম অফ ডিফামেশন, তখন সেটাকে আমরা বলবো লাইবেল, which is permanent in nature. Like permanent form of defamation, for example writing, printing, picture. হ্যাঁ, লাইবেলের নিচে লেখ পার্মানেন্ট ফর্ম অফ ডিফামেশন, এক্সাম্পল রাইটিং, প্রিন্টিং, প্রিন্টিং, পিকচার, এগুলো হবে তোর লাইবেল। বুঝলি? তার মানে ধর আমি একটা বাজে ছবি বানালাম, ছবিটাকে পাবলিশ করে দিলাম, রাইটিং, প্রিন্টিং, পিকচার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক ধরনের ডিফামেশন, যেখানে আমি পার্মানেন্টলি কিছু করছি, মানে আমি একটা ছবি এঁকে পাবলিশ করে দিলাম, এটা পার্মানেন্ট, যে জায়গায় ছবিগুলো থাকছে ডিফামেশন হচ্ছে। লিখলাম, ধর ওই যে বললাম আমি একটা নিউজ আর্টিকেল লিখলাম, বা আমি আমার অটোবায়োগ্রাফি লিখলাম, যেমন একটা কেস আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, সে তার অটোবায়োগ্রাফিতে কোনো একজন হিরোইনের সম্পর্কে খারাপ কথা লিখেছিল, তো ও তো ওর অটোবায়োগ্রাফি প্রিন্ট করে পাবলিশ করে দিয়েছে, তাহলে যতগুলো কপি আছে এটা পার্মানেন্ট, সহজে তো মুছা যাচ্ছে না জিনিসটা, তো তখন সেটাকে আমরা বলছি লাইবেল। ক্লিয়ার? আর টেম্পোরারি মানে হলো, আরে স্ল্যান্ডার হলো টেম্পোরারি। ঠিক আছে, স্ল্যান্ডার হলো টেম্পোরারি। এক্সাম্পল কি? স্পোক বাই ওয়ে অফ স্পিকিং, কথা বলে। গেস্টার, বাই ওয়ে অফ মেকিং গেস্টার, গেস্টার বুঝিস তো? হ্যাঁ, গেস্টার by way of speaking or making any gesture. গেস্টার বুঝিস কি? হ্যাঁ, মানে শারীরিক কোন রকম, ধর আঙ্গুল দিয়ে কিছু দেখাচ্ছে, ঠিক আছে, বাজে কিছু রিমার্ক, এগুলোকে আমরা বলছি টেম্পোরারি। গেস্টার বানান, or making any gesture। তাহলে দেখ বাই, হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম তখন, যে যাকে বললাম সেই যদি স্ক্রিনশট নিয়ে পাবলিশ করে, তাহলে সেটা দায় তার, ডিফেন্ডেন্ট তো পাবলিশ করেনি, পাবলিশ প্লেন্টিভ নিজে করেছে, তো সেটার দায় কি ডিফেন্ডেন্টের?
ডিফেন্ডেন্ট চেয়েছিল রেপুটেশনটা নষ্ট করতে, না নিজেই ওটা পাবলিশ করেছে, নিজেই নিজের রেপুটেশন নষ্ট করেছে, তাই তো? বোঝা গেল? ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, প্লেন্টিভ নিজেই রিস্ক নিয়ে নিজের কাজ করেছে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ মানে কি হলো তাহলে লাইবেল আর স্ল্যান্ডারে তাহলে ডিফারেন্সটা বোঝা গেল। তাহলে স্ল্যান্ডার হলো টেম্পোরারি, মানে এখনই ধর আমি তোদের সাথে কথা বলতে বলতে একটা খারাপ কথা বলে দিলাম, এটা তো এরকম না যে খারাপ কথাটা বলছি আবার রিপিটেশন হচ্ছে আবার বলছি, না, জিনিসটা হয়ে গেল, শেষ, এখানেই শেষ, আর তো রিপিটেশন হচ্ছে না, তাহলে ওইটাকে আমরা বলবো স্ল্যান্ডার। আর যেটা টেম্পোরারি নয়, পার্মানেন্ট ইন ফর্ম, মানে বইয়ে লেখা আছে, নিউজ পেপারে লেখা আছে, অনেক কপি, সব জায়গায় একটা করে কপি দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলছি? লাইবেল। তো ইন কেস অফ স্ল্যান্ডার এক্সট্রা আরেকটা এসেনশিয়াল এলিমেন্ট প্লেন্টিভকে প্রমাণ করতে হবে। নোট করে নে, এক্সট্রা মানে ওয়ান এক্সট্রা এলিমেন্ট, এসেনশিয়াল এলিমেন্ট, ওয়ান এক্সট্রা এসেনশিয়াল এলিমেন্ট, one extra essential element only for the slander is that slander is that the plaintiff must prove, the plaintiff must prove PROVE a special damage or the slander or the slander must come within the serious class, serious class, কি লিখলি? or the slander must come within the serious class or classes, serious classes of cases। তাহলে স্ল্যান্ডার নিয়ে যদি মামলা করতে হয় তাহলে ওই ওপরের চারটা তো থাকবেই, সঙ্গে এটাও থাকবে, কি যে ওই স্ল্যান্ডারটা একটু অন্যরকমই ছিল, মানে সে যার জন্য প্লেন্টিভের অনেকটা ক্ষতি হয়েছে, ক্ষতি মানে রেপুটেশন নষ্ট হয়েছে, শুধু স্ল্যান্ডারের জন্য, লাইবেলের জন্য দরকার নেই, ঠিক আছে? অথবা কি ওই স্ল্যান্ডারটা এমন একটা স্ল্যান্ডার সেটা এক্সট্রা অর্ডিনারি, স্পেশাল ক্লাস অফ স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে, যেটা নিয়ে মামলা করা যায়। ক্লিয়ার? আদারওয়াইজ স্ল্যান্ডার কিন্তু অ্যাকশনেবল নাও হতে পারে। ওকে, ক্লিয়ার? তো ডিফামেশনে কি কি পড়বো আমরা? ফার্স্ট হচ্ছে মিনিং, এসেনশিয়াল, টাইপস, হলো, অ্যান্ড দ্য লাস্ট কি থাকে? ডিফেন্সেস। কি পড়তে হবে? ডিফেন্স। তার মানে যখন ডিফামেশনের মামলা হলো তাহলে ডিফেন্ডেন্টও কিছু ডিফেন্স পাবে, কি কি ডিফেন্স পাবে সেটা আমরা এখন পড়ব। তো মেইনলি যদি ডিফেন্সে আমরা যাই তাহলে ফার্স্ট যে ডিফেন্সটা আমরা, মানে মেইনলি देयर আর 3 ডিফেন্সেস, ওকে? তো ফার্স্ট যে ডিফেন্সটা আমরা পড়ব সেটা হলো ট্রুথ অর জাস্টিফিকেশন। देयर আর 3 ডিফেন্সেস। এই যে ছোট ছোট পয়েন্ট গুলো লিখাচ্ছি না, এগুলো পরীক্ষার সময় লাস্ট পড়ে যাবি, তখন তো আর এত নোট পড়া সম্ভব না, আর এই কদিন বাড়িতে বসে ভালো করে থরলি পড়বি নোট টোট, যেগুলো নেক্সট দিন থেকে নোট দেবো, নেক্সট দিন যাদের কোয়ালিটি ভালো হবে অ্যান্সারের তারা তারা নোটস পাবে। আচ্ছা, নাম্বার 1, ট্রুথ অর জাস্টিফিকেশন। আর এগুলো না শর্ট শর্ট পয়েন্ট, তোরাও বাড়িতে বসে বানাতে পারিস নিজের মতো করে, পরীক্ষার সময় কিন্তু এত পড়ে যেতে পারবি না, পয়েন্ট গুলো পড়ে যাবি, পরীক্ষায় বানিয়ে যেতে লিখতে পারিস, কনসেপ্ট গুলো বাড়িতে বসে বসে পড়ে রাখবি আগের থেকে, ঠিক আছে? আর তোরা একটা কাজ করতে পারিস, এই পয়েন্ট গুলো একটু ফাঁকা রেখে রেখে রাখতে পারিস, এখন বাড়িতে গিয়ে গিয়ে কিছু কেসের নাম ঢুকিয়ে দিলি, যে নামগুলো তোকে মুখস্থ করতে হবে, বুঝলি? নাম আর এক লাইনে যদি ফ্যাক্ট লিখতে পারি শর্টে করে রাখবি, তাহলে তোর পরীক্ষার সময় শুধু এটা পড়ে চলে গেলেই হয়ে যাবে।
তাহলে ফার্স্ট কি ট্রুথ আর জাস্টিফিকেশন। তো কি ট্রুথ আর জাস্টিফিকেশন মানে যে কথাটা মানে বলেছে প্লেন্টিভ সেটা যদি সত্যি হয়, সরি প্লেন্টিভ তো না, ডিফেন্ডেন্ট যে কথাটা বলেছে, যেটা নিয়ে প্লেন্টিভ মামলা করেছে ডিফেন্ডেন্টের এগেনস্টে, সেই কথাটাই যদি সত্যি হয় তাহলে কেন ডিফেন্ডেন্ট লায়াবল হবে? মানে ধর প্লেন্টিভকে ডিফেন্ডেন্ট বলেছে সবার সামনে যে তুই তো চোর, সত্যি যদি ও চোর হয় তাহলে কি ডিফেন্ডেন্টকে লায়াবল করা উচিত হবে? কথাটা বোঝা গেল না বোঝা গেল না? ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে ট্রুথ আর জাস্টিফিকেশন। যদি সত্যি হয় বা ওর কথাটা যদি জাস্টিফাইড হয়, মানে সত্যি তো আলাদা গেলই, যেটা ট্রুথ। জাস্টিফিকেশন মানে ল দ্বারা জাস্টিফাইড, যেটা আমি বলতে পারি। মানে যে আমি বললাম একটা টিচার তার স্টুডেন্টকে বললো তুই তো গাধা, কিচ্ছু পারিস না, এই যে কথাটা একটা স্টুডেন্টকে বললো, এটা কিন্তু জাস্টিফাইড বাই ল। তো এই ক্ষেত্রেও কিন্তু টিচার লায়াবল হবে না ডিফামেশন। ক্লিয়ার? তাহলে একটা হলো ট্রুথ আর একটা হলো জাস্টিফিকেশন, দুটো কিন্তু আলাদা আলাদা মিনিং। ট্রুথ মানে যদিও সত্যিই গাধা হয়, সত্যিই ধরো গাধা, তাহলে তো গাধাটা ঠিকই আছে। আর যদি দেখা যায় যে টিচার অ্যাজ আ টিচার একটা স্টুডেন্টকে ওটা বলতেই পারে, তো ঠিক আছে, বলেছে, তাহলে জাস্টিফাইড বাই ল। সেটা হলো এক নাম্বার ডিফেন্স। হলো? তাহলে নোট করে নিতে পারিস, ইফ the statement is actually a true statement, or the statement is lawfully justified, then then the defendant cannot be held liable. ক্লিয়ার হলো? তাহলে এটা আমরা কি পড়লাম? ট্রুথ অর জাস্টিফিকেশন। তাহলে এটা একটা ভালো ডিফেন্স। ক্লিয়ার? এবার একটা কথা বলি, এবার দেখ একটু কম্পেয়ার করি। আগের দিনও আমরা ডিফেন্স পড়েছিলাম, ফলস ইমপ্রিজনমেন্টের ডিফেন্স। ওই ডিফেন্স গুলো শুধু ফলস ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রেই নেওয়া যেত। আগের দিন যে ডিফেন্স গুলো পড়লাম, টিভিএস কর্পাস, সেলফ হেল্প, ওগুলো ফলস ইমপ্রিজনমেন্টের জন্যই নেওয়া যাবে ডিফেন্স গুলো। ক্লিয়ার? সেরকম এখন যেগুলো পড়ছি এটা শুধু ডিফামেশনের ক্ষেত্রেই নেওয়া যাবে। আর জেনারেল ডিফেন্সের যে ডিফেন্স গুলো পড়েছি সেটা ওই জন্যই জেনারেল ডিফেন্স। কেন? কারণ সেটা যে কোনো টর্টের ক্ষেত্রেই নেওয়া যাবে। আমি একটা রিপিট করে দিলাম ব্যাপারটা, বুঝলি? ওই জন্যই ওটার নাম জেনারেল ডিফেন্স, তার মানে যে কোনো টর্টের ক্ষেত্রে নেওয়া যাবে। আর এই ডিফেন্স গুলো স্পেসিফিক ডিফেন্স, মানে শুধুমাত্র যেগুলো এখন পড়ছি শুধুমাত্র ডিফামেশনের ক্ষেত্রেই নেওয়া যাবে। বোঝা যাচ্ছে? ওকে। সেকেন্ড ডিফেন্স ইজ ফেয়ার কমেন্ট। ফেয়ার, FAIR, ফেয়ার কমেন্ট, নট ফায়ার কমেন্ট। ফেয়ার কমেন্ট। ফেয়ার মানে কি? ফর্সা। ফেয়ার মানে ফেয়ার আনফেয়ার, তাই তো? ওই ফেয়ার। তো এখানে ফেয়ার কমেন্ট মানে এমন একটা কমেন্ট আমি করলাম যেটা যথাযুক্ত, মানে যেটা ওই সিচুয়েশনে করা যায় বা আমি ওই কমেন্টটা করতে পারি। যেমন ধর আমি একটা গল্পের বা একটা আমি সিনেমা দেখলাম, ধর সিনেমাটা দেখে আমার মনে হলো এ বাবা এটা কি সিনেমা, এটা তো মনে হচ্ছে সিরিয়ালেরই আপডেটেড ভার্সন। ধর আমি কমেন্টটা করলাম, তো এটা আমার একটা কমেন্ট, আর এটা আমার মনে হয়েছে, আমার সেই মনে হওয়ার ভিত্তিতে আমি করেছি। যদি এই কমেন্টটা ফেয়ার হয় তাহলে আমি কিন্তু, তাহলে ওই যে সিনেমাটা বানিয়েছে সে যদি আমার এগেনস্টে মামলা করে আমি কিন্তু বলতে পারি না ঠিক আছে, মানে কোর্ট বলতে পারে না ও লায়াবল হবে না। যেমন অনেক ক্রিটিক্সরা থাকে, মানে কমেন্ট করে না, একটা সিনেমা দেখে এসে রেটিং করে, হ্যাঁ এই সিনেমাটা আমি 5 5 5 স্টারের মানে 4 স্টার দিচ্ছি, থাকে না?
তো এরা কিন্তু কমেন্ট করছে একটা সিনেমা বা একটা নোবেল বা কোনো কিছুর ওপর। তো সেই কমেন্টটা যদি ফেয়ার হয়, যদি আনফেয়ার না হয়, তাহলে কিন্তু সেটা ডিফামেশন হবে না। বুঝে গেল? সেটা সিচুয়েশনের উপর যে তার কোনো বাজে উদ্দেশ্য আছে কিনা। ধর আমি একটা সিনেমাতে রণবীর সিং এর অ্যাক্টিং নিয়ে কথা বলছি, সেটা আমি বলছি এটা ফেয়ার, তাহলে আমাকে তার গ্রাউন্ড দেখাতে হবে যে কোন অ্যাঙ্গেল থেকে আমি কমেন্টটা করেছি। যদি আমি কোর্টকে স্যাটিসফাই করতে পারি যে অন দিস বেসিস আমি এই কমেন্টটা করেছি, তাহলে কোর্ট যদি দেখে হ্যাঁ তাহলে এটা ফেয়ার। আলাদা ওপিনিয়ন হতে পারে, কিন্তু আমার ওপিনিয়নের পেছনে তো একটা কারণ থাকবে, সে কারণটা তখন আমাকে কোর্টকে দেখাতে হবে। কোর্ট যদি দেখে যে না, হ্যাঁ দের ইজ প্রপার রিজন ফর দিস কমেন্ট, তাহলে সেটা ফেয়ার কমেন্ট হবে। হতে পারে আমি একাই ওই কমেন্টটা করেছি, বাট স্টিল দ্যাট কমেন্ট ক্যান বি আ ফেয়ার কমেন্ট ইফ দেয়ার ইজ প্রপার রিজন বিহাইন্ড ইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাও একটা ডিফেন্স ডিফামেশনের। এগুলো কিন্তু তোদের ডিটেইলে পড়তে হবে। মানে ফেয়ার কমেন্টের মধ্যেও কিছু এসেনশিয়াল আছে, লাইক দ্যাট মাস্ট বি আ কমেন্ট। ফার্স্ট ওটাকে একটা কমেন্ট হতে হবে, যে কারোর সম্বন্ধে কিছু বলা, কোনো বইয়ের সম্পর্কে বা কারোর ক্যারেক্টার সম্পর্কে, দ্যাট মাস্ট বি আ কমেন্ট, নট আ স্টেটমেন্ট অনলি, যেটাকে আমরা কমেন্ট বলতে পারছি না। বুঝতে পারছিস? আর পরবর্তীতে বলেছে সেটা ফেয়ার হতে হবে, অ্যান্ড সেটা ডেফিনেটলি পাবলিক ইন্টারেস্টে হতে হবে সেই কমেন্টটা, নট কি পার্সোনাল ইন্টারেস্ট। যে আমাকে কেউ শাহরুখ খান টাকা দিয়ে বলেছে আপনি একটু সালমান খানের একটু ইয়ে করে দিন, বদনাম করে দিন, তাহলে আমি পার্সোনাল ইন্টারেস্টে সালমান খানের বদনাম করলে কিন্তু সেটা কিন্তু ফেয়ার কমেন্ট হবে না। বোঝা যাচ্ছে তো? তাহলে যে কমেন্টটা আমি করেছি সেটা পাবলিক ইন্টারেস্টেই হতে হবে, তখন কিন্তু সেটাকে আমি অ্যাজ আ ডিফেন্স নিতে পারি। ক্লিয়ার? তো ফেয়ার কমেন্টের শর্ট লিখে রাখ, 1 নাম্বার এসেনশিয়াল ফেয়ার কমেন্টের আন্ডারে, যে ইট মাস্ট বি আ কমেন্ট ফার্স্ট। কমেন্ট মানে কি? কোনো ওপিনিয়ন দিচ্ছি, তাই তো? তাহলে ইট মাস্ট বি আ কমেন্ট ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দ্য কমেন্ট মাস্ট বি ফেয়ার। এটা তো মুখস্থ রাখা সোজাই, কারণ ফেয়ার কমেন্ট দুটো ওয়ার্ডকে নিয়েই বলেছে। অ্যান্ড থার্ড ওয়ান, দ্যাট মাস্ট বি পাবলিশড ফর that must be published for the public interest. The public interest. ওকে, তাহলে এটা গেল সেকেন্ড ডিফেন্স, তাই তো? অ্যান্ড থার্ড ডিফেন্স ইজ প্রিভিলেজ। এটা খুব ইন্টারেস্টিং একটা ডিফেন্স। প্রিভিলেজ, PRIVILEGE। প্রিভিলেজ, প্রিভিলেজ মানে কি? প্রিভিলেজ মানে কি? বলে না আমি প্রিভিলেজ পাচ্ছি। হ্যাঁ, বেনিফিট। আচ্ছা, আর কিছু? প্রিভিলেজ প্রিভিলেজের মানে বাংলায় বলতে গেলে কি, একদম পাতি কথায় কিছু সুযোগ সুবিধা, তাই তো? প্রিভিলেজ মানে যেখানে একটা ব্যক্তি কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে এমন কিছু জায়গা আছে যেখানে তুই প্রিভিলেজ পাচ্ছিস, তুই যা খুশি যাকে, মানে যাকে খুশি যা খুশি বলতে পারিস, তোর এগেনস্টে কোনো মামলা হবে না। এরকম জায়গা হতে পারে, ভাব। এমন একটা স্পেসিফিক সিচুয়েশন যেখানে তুই যা খুশি বলতে পারিস, তোর এগেনস্টে কোনো ডিফামেশনের অ্যাকশন নেওয়া হবে না। সেটাই হলো প্রিভিলেজ। সুযোগটা পাচ্ছিস, যা খুশি বল মন খুলে। কোথায় এটা হতে পারে? পলিটিক্স, পার্লামেন্টে, ডিউরিং দ্য পার্লামেন্ট সেশন। তুই কাছাকাছি গেছিস। তা ডিউরিং দ্য পার্লামেন্ট সেশন তুই আনলিমিটেড প্রিভিলেজ পাচ্ছিস। ইউ ক্যান মানে টেল এনিথিং,
speak anything regarding the opposite party, opponent party, or any kind of leader. You can say. তো তোর এগেনস্টে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হবে না। সো এটাই হলো একটা প্রিভিলেজ। তো প্রিভিলেজকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যাবসলিউট প্রিভিলেজ, নোট করে নে, অ্যাবসলিউট প্রিভিলেজ। হ্যাঁ হ্যাঁ ওটাই, মানে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিন্তু অ্যাকচুয়ালি লিমিটেড, তুই সবকিছু বলতে পারবি না, কিন্তু পার্লামেন্টে গিয়ে তুই বলতে পারবি ইফ ইউ আর দ্য মেম্বার অফ পার্লামেন্ট। ক্লিয়ার? তো ফার্স্ট হচ্ছে অ্যাবসলিউট প্রিভিলেজ। তাহলে অ্যাবসলিউট প্রিভিলেজ কোথায় পাওয়া যায়? এক হচ্ছে পার্লামেন্টারি প্রসিডিং এ অ্যাবসলিউট প্রিভিলেজ, নিচে লেখ 1 নাম্বার পার্লামেন্টারি প্রসিডিং, সেখানে আমরা অ্যাবসলিউট প্রিভিলেজ পাবো। সেকেন্ড হচ্ছে জুডিশিয়াল প্রসিডিং, কোর্টে যখন পার্লামেন্টারি প্রসিডিং, সেকেন্ড জুডিশিয়াল প্রসিডিং, যখন কোর্টে মামলা হচ্ছে, কোর্টেও কিন্তু অনেক রকম প্রশ্ন করা যায়। একজন উইটনেসের ভ্যারাসিটিটাকে টেস্ট করার জন্য অনেক রকম প্রশ্ন আমরা করতে পারি, বাট দ্যাট ক্যান নট বি প্রিজিউমড অ্যাজ ডিফামেশন। ক্লিয়ার? বা জাজও অনেক কথা বলতে পারে, টু নো দ্য অ্যাকচুয়াল ট্রুথ, সেটাকেও কিন্তু আমরা ডিফামেশন বলবো না। ক্লিয়ার? তাহলে এক হচ্ছে তোর পার্লামেন্টারি, সেকেন্ড হচ্ছে জুডিশিয়াল, এগুলো হচ্ছে অ্যাবসলিউট প্রিভিলেজ, তার মানে তুই পাবি এই প্রিভিলেজটা। আর একটা প্রিভিলেজ কি বললাম, সেটা হলো কোয়ালিফাইড প্রিভিলেজ। কোয়ালিফাইড প্রিভিলেজ, এই প্রিভিলেজটা তুই পাবি, তার জন্য তোকে দেখাতে হবে যে তুই কোনো এমন কথা বলেছিস যেখানে তুই দায়িত্ববান ছিলি মানুষের প্রতি, জনগণের প্রতি কিছু বলতে। সেটা হয়তো কাউকে নিয়ে খারাপ কথা, হয়তো কারোর সম্পর্কে তুই খারাপ কথা বলেছিস, কিন্তু তুই ওই কথাটা বলতে বাধ্য ছিলি, দায়িত্ববান ছিলি সত্যিটা মানুষের সামনে আনার জন্য, ফর পাবলিক ইন্টারেস্ট। ওকে, সেই ক্ষেত্রে তুই এই প্রিভিলেজটা পেতে পারিস। তুই সবসময় প্রিভিলেজটা পাবি না, বোঝা গেল? যেমন ধর যারা নিউজ চ্যানেলের অ্যাঙ্কার হয়, যারা রিপোর্টার হয়, তারা এই প্রিভিলেজটা পায়। তো তারা সবসময় পায় না যে যা খুশি তাই বলবো, তা নয়। তো তাদের লিমিটেশন আছে, যে ডেফিনেটলি যা খুশি তাই বলতে পারবে না, বাট তারা জনস্বার্থে অনেক কথা বলতে পারে। সেখানে কারোর যদি সম্মানহানি হয়, সেটা কিন্তু সে কোয়ালিফাইড প্রিভিলেজ পেতে পারে, যে আমি কোয়ালিফাইড ওই সিচুয়েশনটাতে এই কথাটা আমি বলতে পারি, আমি কোয়ালিফাইড ছিলাম। ক্লিয়ার হলো? এটা হলো কোয়ালিফাইড প্রিভিলেজ। নোট করে নে, লিখলি তো? ওকে, ব্যাস। এটা এটা কি এসেনশিয়াল গুলো লিখতে পারিস, যে দ্য স্টেটমেন্ট মাস্ট বি মেড ইন প্রিভিলেজ অকেশন, the statement must be made on a privileged occasion, and second point click, that statement is made without any malice. The statement is made without any malice. Malice মানে bad intention. Without any malice. Malice মানে bad intention, খারাপ উদ্দেশ্য। তার মানে আমি যে কথাটা বলেছি আমি কোয়ালিফাইড প্রিভিলেজ পাবো, এটাই ডিফেন্ডেন্ট বলবে কোর্টে গিয়ে, যে আমি কোয়ালিফাইড প্রিভিলেজ পাবো এই দুটো গ্রাউন্ডেই। এক নাম্বার, যে সিচুয়েশন আমি কথাটা বলেছি সেটা একটা প্রিভিলেজড সিচুয়েশন, যেখানে আমি প্রিভিলেজটা পাবো। এন্ড দ্য সেকেন্ড থিং ইজ, আমি উইদাউট এনি ব্যাড ইন্টেনশন আমি এই কথাটা বলেছি। ক্লিয়ার হলো? তাহলে এটাকে আমরা কি বলছি? হ্যাঁ, কোয়ালিফাইড প্রিভিলেজ। তাহলে প্রিভিলেজ অ্যাবসলিউট যেটা, সেটা অ্যাবসলিউট, সেখানে কোনো এক্সট্রা পয়েন্ট ওকে দেখাতে হবে না, শুধু দেখাতে হবে আমি জুডিশিয়াল প্রসিডিং এই কথাটা বলেছি, বা পার্লামেন্টারি সেশন চলাকালীন আমি, এরকম না যে পার্লামেন্টের সেশন হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে এসে কথাটা বলছি, তখন কিন্তু হবে না। এবার ধর একটা লোক, জুডিশিয়াল একটা প্রসিডিং চলছে,
সেটা প্রেজেন্ট ছিল এবং বাইরে এসে সে রিপোর্টিং করছে যে আজকে অমুক মামলায় হয় না, জাজ এই পক্ষের জাজ এই লয়ার অমুক কথা বলেছে, ওই লয়ার অমুক কথা বলেছে, তখন জাজ এই কথা বলেছে বলে রিপোর্টিং করছে। তো সেই ক্ষেত্রে সে এই কোয়ালিফাইড প্রিভিলেজটা পেতে পারে যদি ও ফেয়ার রিপোর্টিং করে উইদাউট এনি ম্যালিস। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি একদম সামারিতে করে বলে দিই, ডিফামেশনে ফার্স্ট আমরা মিনিং পড়বো, সেকেন্ড হচ্ছে এসেনশিয়াল পড়বো, দেন টাইপস, দুটো টাইপস, লাইবেল অ্যান্ড স্ল্যান্ডার। লাইবেল হলো পার্মানেন্ট, স্ল্যান্ডার হলো টেম্পোরারি। অ্যান্ড দেন আমরা লাস্ট পড়বো ডিফেন্স। ডিফেন্ডেন্ট কি কি ডিফেন্স নেবে, তিনটে ডিফেন্স, একটা হচ্ছে ট্রুথ আর জাস্টিফিকেশন, ফেয়ার কমেন্ট অ্যান্ড প্রিভিলেজ। প্রিভিলেজকে আমরা দুটো ভাগে ভাগ করছি, অ্যাবসলিউট প্রিভিলেজ অ্যান্ড কোয়ালিফাইড প্রিভিলেজ। ক্লিয়ার?